স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান ইসকান। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আপনার আমার সবার প্রিয় মোকসেদ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন মোকসেদ ভাইয়ের লেখা আলী হুজুরের দুর্দান্ত একটা ঘটনা। সত্যি বলতে আজকের ঘটনাটি আপনাদের রীতিমতো ভয়ের শিহরণ দেবে। আপনারা আজকে অনুভব করতে পারবেন ভয় কাকে বলে। আশা করি আজকের রাতটি আপনাদের অনেক বেশি স্পেশাল হতে চলেছে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় রাসেল রাজ ভাইকে, যে কিনা আমাকে প্রতিটা এপিসোড সাজাতে অনেক বেশি হেল্প করে থাকে। ধন্যবাদ রাসেল রাজ ভাই। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের ঘটনাগুলো শোনেন কিন্তু আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যত তাড়াতাড়ি আমাদের 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তত তাড়াতাড়ি কিন্তু আপনারা শুনতে পাবেন কাভারির চীনের দ্বিতীয় খণ্ড। সত্যিই অসাধারণ একটি ঘটনা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। তাই চটজলদি 5,000 টার্গেটটা হিট করে ফেলুন এবং কাভারির ঘটনার ভয়াবহতা, ডার্কনেস সম্পূর্ণ অনুভব করুন। আর আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের মূল ঘটনায়। চলুন তাহলে শুনে আসি মোকসেদ হাসান ভাইয়ের লেখা আলী হুজুরের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মোকসেদ হাসান, ভূত আড্ডার একজন অ্যাডমিন বলছি। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর আজ আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আলী হুজুরের একটা ভয়ঙ্কর ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লাগবে। আজ আপনারা যেই ঘটনাটা শুনবেন সেটা হলো একটা কবরকে কেন্দ্র করে। আর তাই ঘটনার নাম দিলাম ভয়ঙ্কর কবর। আলী হুজুর দুপুরবেলায় ঘুমিয়েছিল। হঠাৎ বাইরে থেকে কেউ ডাকতে লাগলো। তখন আলী হুজুর বলল, কে কে আমাকে ডাকে? ভেতরে আসেন। তখন দুইজন ঘরের ভেতরে আসলো। একজন 50 থেকে 60 বছরের আর আরেকজন 20 থেকে 23 বছরের ছেলে। আলী হুজুর বলল, কিসের জন্য আমাকে ডাকছিলেন? তখন সেই ছেলেটা কান্না করে দিল আর বলতে লাগলো, হুজুর, আমি খাইরুল। আমি অনেক বড় বিপদে পড়ে আমার মামার সাথে আপনার কাছে এসেছি। আমাকে সাহায্য করেন হুজুর। ছেলেটার এমন কান্না দেখে আলী হুজুর বুঝতে পারলো ঘটনাটা জটিল কিছু, আর তাদের ঘরের ভেতরে আসতে বলল। আর তখন খাইরুলকে বলল, কি সমস্যা, শুরু থেকে শেষ পর্যন্ত বলবা। তখন খাইরুল বলতে শুরু করলো, আমি আর শফিক দুইজন অনেক ভালো বন্ধু, আর ঘটনাটা শুরু হয় দুইজনকে দিয়ে। খাইরুল আর শফিক ওরা প্রায় সময় একটু রাত করে বাড়িতে আসতো। অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যেত বাড়ি ফিরতে। খাইরুলের আর শফিকের বাড়ি একই গ্রামে,
আর তাই ওরা দুজন একসাথেই রাতে ফিরত বাড়িতে। সেদিন ছিল অমাবস্যার রাত, আর প্রতিদিনের মতোই সেদিনও অনেক রাত হয়ে গেল তাদের। তখন খায়রুল বলতে লাগলো, কিরে শফিক, আজকে আর বাড়িতে যাবি না নাকি? রাত তো অনেক হয়ে গেছে, আজ মনে হয় একটু বেশি দেরি করে ফেলেছি রে। তখন শফিক বলল, কথা তো ঠিকই বলছিস, রাত তো দেখে অনেক হয়ে গেল, চল এবার তাহলে বাড়িতে যাওয়া যাক। শফিক আর খায়রুল বাকি বন্ধুদের বিদায় জানিয়ে সেখান থেকে উঠে পড়ল আর বাড়ির দিকে হাঁটতে লাগলো। দুইজন হাসি ঠাট্টা করতে করতে হাঁটতে লাগলো। এখানে একটা কথা বলে রাখি, খায়রুল আর শফিকের বাড়িতে যেতে রাস্তায় একটা কবরস্থান পড়ে। সেই কবরস্থান পার হয়ে তারপর তাদের বাড়ি যেতে হয়। খায়রুল আর শফিক যখন সেই কবরস্থানের কাছাকাছি চলে আসলো, তখন খায়রুল একটা জিনিস খেয়াল করলো, শফিক সবসময় তার থেকে কিছুটা পিছিয়ে থাকে। তখন খায়রুল জিজ্ঞেস করতে লাগলো, কিরে শফিক, তোর কি হয়েছে? তুই সবসময় এতটা পিছে পড়ে আসিস কেন? এভাবে হাঁটতে থাকলে বাড়িতে যেতে যেতে তো সকাল হয়ে যাবে। ভাই এবার একটু তাড়াতাড়ি হাঁট। কিন্তু অদ্ভুত বিষয়, খায়রুল এত কিছু বলল কিন্তু শফিক কোনো উত্তরই দিচ্ছিল না। তখন খায়রুল আবারও জিজ্ঞেস করতে লাগলো, কিরে, তোর কি মন খারাপ নাকি? যদি মন খারাপ থাকে তাহলে আমাকে বল। এটা বলে খায়রুল পিছনের দিকে তাকালো, আর পিছনে তাকিয়ে খায়রুল যেটা দেখলো তা ছিল ঠিক এমন। শফিক মাথা নিচু করে এক জায়গাতে দাঁড়িয়ে আছে। খায়রুল এদিকে কত কথা বলে যাচ্ছে, কিন্তু শফিক কোনো কথার উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে সবকিছু যেন শুনছে। খায়রুল তখন হাঁটতে হাঁটতে শফিকের কাছে গেল আর তার কাছে গিয়ে শফিকের হাত ধরে বলতে লাগলো, কিরে, তোর কি হয়েছে? আমি সেই কখন থেকে চিল্লাইয়া যাচ্ছি আর তুই কোনো কথাই বলছিস না। তোর সমস্যাটা কি, আমাকে খুলে বলতো। খায়রুল তখন একটা জিনিস খেয়াল করলো, শফিকের হাতটা যখন ধরলো তখন শফিকের হাতটা একদম বরফের মতো ঠান্ডা ছিল। খায়রুল কিছুটা চমকে গেল আর শফিককে বলতে লাগলো, কিরে, তোর শরীরটা এত ঠান্ডা কেন? মনে হইতেছে তুই কোনো বরফের ভেতর থেকে বের হয়ে আসলি। ঠিক তখন শফিক মাথা উঁচু করে খায়রুলের দিকে তাকালো। ঠিক তখনই খায়রুল একটা ধাক্কা খেলো। খায়রুল দেখলো সে যার সাথে কথা বলছে সেটা শফিক না, ওর চেহারাটা ছিল অনেক ভয়ঙ্কর, যেটা দেখলে যে কেউ অনেক ভয় পেয়ে যাবে। খায়রুল সাথে সাথে হাতটা ছেড়ে দিল আর বলতে লাগলো, কে তুই? আমার বন্ধু শফিক কই? আমার পিছনে তো আমার বন্ধু শফিক ছিল। তখন শফিকের রূপে সেই অভাবটা একটা ভয়ঙ্কর হাসি দিল আর খায়রুলের দিকে তাকালো। খায়রুল সেই অভাবটা দেখে ভয়ে কাঁপতে লাগলো। অভাবটা দেখতে ঠিক এমন ছিল, ওর চোখ দুইটা বুকের ওপর, আর একটা চোখ তার কপালের, মোট তিনটা চোখ, আর মুখ দিয়ে যেন লালা বেয়ে বেয়ে পড়ছে। তখন সেই অভাবটা বলতে লাগলো, তোর বন্ধুর কাছে যাবি, সামনে আয়, দেখতে পাবি তোর বন্ধুকে। খায়রুল তখন সামনের দিকে তাকালো আর আর তখন খায়রুল দেখতে পেল নতুন একটা কবর, আর সেই নতুন কবরের ওপর শুয়ে আছে শফিক। এই দৃশ্য দেখে খায়রুল ভয়ে কাঁপতে লাগলো, কারণ শফিক তো তার পেছনে ছিল। তাহলে শফিক কি করে তার আগে গিয়ে সেই কবরের উপর শুয়ে রইল? আর এই কবরটাই বা কার? সকালে তো এখানে কোনো কবর ছিল না, তাহলে এখন কোথা থেকে এই কবরটা আসলো? কোনো কিছুই খায়রুলের মাথায় ঢুকছিল না। আর ঠিক তখন খায়রুল খেয়াল করলো শফিক কবর থেকে উঠে দাঁড়িয়ে গেল আর আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে লাগলো। খায়রুল খেয়াল করলো শফিকের সারা গায়ে লেগে আছে মাটি আর মুখ থেকে লালা পড়ছে। শফিক তখন ভয়ঙ্কর ভাবে বলতে লাগলো, খায়রুল, আমারে একা রেখে তুই কই যাচ্ছিস? আমারে তোর সাথে নিয়ে যা, আমিও তোর সাথে যাব। তুই তো আমার ভালো বন্ধু, তাহলে তুই আমাকে এখানে একা রেখে চলে যাচ্ছিস কেন? তখন খায়রুল কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কে তুই? আর আমার কাছে কি চাস? তুই আমার বন্ধু শফিক হতেই পারিস না, কারণ কারণ শফিক তো আমার পিছনে ছিল,
তাহলে সে আমার সামনে কি করে আসবে? আর যদি এসেও থাকে তাহলে সে এই কবরে কি করছে? আর এই কবরটাই বা কার? সকাল তো এখানে কোনো কবর ছিল না। তখন শফিক রূপী অভাবটা বলতে লাগলো, খায়রুল, এই কবরের পাশে আরো কবর হবে, আর সেই কবরটা হবে তোর। তোরে দিয়ে শুরু হবে। আস্তে আস্তে গ্রামের সবাইকে এখানে কবর দিতে হবে। কাউকে বাঁচতে দেব না, সবাইকে মারবো, তিল তিল করে মারবো। এটা বলেই শফিক লাফিয়ে পড়লো খায়রুলের ওপর। তারপরে কি হলো আর কোনো কিছুই মনে নেই খায়রুলের, কারণ খায়রুল সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। আর খায়রুলের জ্ঞান ফিরে আসলো 2 দিন পর। এই 2 দিন খায়রুল অজ্ঞান হয়েছিল। আর যখন তার জ্ঞান ফিরে আসলো, তখন সে দেখতে পেল নিজের রুমে শুয়ে আছে, আর তার পাশেই বসে আছে তার বাবা মা আর গ্রামের অন্যরা। আর সবার পিছনে দাঁড়িয়ে আছে শফিক। তখন খায়রুল শফিককে দেখে চোখ বড় বড় করে দিল আর বলতে লাগলো, শফিক, তুই তুই আমার মারিস না। আমি তোর কি ক্ষতি করছি? তুই আমারে কেন মারতে চাস? এটা বলে খায়রুল কান্না করতে লাগলো। তখন শফিক তার কাছে আসলো আর বলতে লাগলো, তুই এসব কি বলছিস? আমি কেন তোকে মারতে যাব? তুই তো আমার ভালো বন্ধু। আমি কেন তোরে মারবো? তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? আর তুই মিনার কবরের উপর শুয়েছিলি কেন? আমি আর তোর বাবা 2জন মিলে তোকে মিনার কবরের উপর অজ্ঞান অবস্থায় পাই, আর তারপর কাঁধে করে বাড়িতে নিয়ে আসি। তুই সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলি। কি হয়েছিল তোর? সবকিছু খুলে বলতো। তখন খায়রুল সবকিছু খুলে বলল, তার সাথে যা যা হয়েছিল। সবকিছু শুনে শফিক বলল, আরে, এটা তুই কি বলিস? কাল তো আমি আড্ডা দিতেই যাইনি। কাল আমি সারাদিন খালাম্মার বাসায় ছিলাম, উনি অসুস্থ তাই। আর রাতে যখন বাসায় আসলাম তখন দেখি তোর বাবা তোকে খুঁজে আমার বাসায় গেছে। আর তারপর আঙ্কেল আর আমি 2জন মিলে তোরে খুঁজতে লাগলাম। আর খুঁজতে খুঁজতে তোরে পেলাম মিনার কবরের ওপর অজ্ঞান হয়ে পড়েছিলি। আমি আর আঙ্কেল তোরে বাড়িতে নিয়ে আসলাম। শফিকের মুখে এই কথাগুলো শুনে খায়রুল অবাক হয়ে গেল। আরে, শফিক এটা কি বলছে? তাহলে আমি সেদিন কার সাথে ছিলাম? আমার অন্য বন্ধুরাও তো ছিল। খায়রুল তখন শফিককে নিয়ে তার বাকি বন্ধুদের কাছে গেল আর তাদের জিজ্ঞেস করলো সেদিন শফিক তাদের সাথে ছিল কিনা। তখন সবাই এক কথায় উত্তর দিল শফিক সেদিন তাদের সাথে আড্ডায় ছিল না। তুই একা একা কার সাথে কথা বলে তারপর এখান থেকে চলে আসছিস? আমরা তোরে অনেকবার জিজ্ঞেস করছি, তুই একা একা কার সাথে কথা বলছিস? জানি না তোর কি হয়েছিল, আমাদের কথার কোনো উত্তরই দিসনি সেদিন। সবকিছু শুনে খায়রুল কিছুতেই মানতে পারছে না কি হচ্ছে তার সাথে। সেদিন তাহলে কে ছিল তার সাথে? আর এমনটা কি করে হলো? কিছুই বুঝতে পারছে না খায়রুল। তখন খায়রুল শফিককে জিজ্ঞেস করলো, মিনা কবে মারা গেল? আর আমি তো কিছুই শুনিনি। তখন শফিক বলল, মিনা শহরে থাকতো, আর সে যেই বাসায় থাকতো সেখানে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। সেদিন দুপুরে লাশ নিয়ে আসছে, আর বিকেলে জানাজা হয়। তুই তো সকাল সকাল চলে গেছিলি, তাই হয়তো মিনার মরার সংবাদ শুনতে পাসনি। যাই হোক, এসব নিয়ে আর চিন্তা ভাবনা করার কিছু নাই। যা হয়েছে সব ভুলে যা। চল এবার বাড়িতে ফিরে যাই। খায়রুল কিছুতেই মানতে চাইছে না সেদিন শফিক ছিল না। তারপর শফিক আর খায়রুল বাড়িতে চলে গেল। এমন করে আরো 2 দিন চলে গেল। আপাতত খায়রুলের সাথে আর কিছুই হয়নি। 2 দিন পর সকালবেলায় শফিকের লাশ পাওয়া গেল। আর শফিকের লাশটা ছিল সেই মিনার কবরের ওপর। কিন্তু শফিকের মৃত্যুটা ছিল ঠিক এমন। শফিককে পাওয়া গেল গলা কাটা অবস্থায়। বডি একদিকে আর মাথা পায়ের দিকে পড়েছিল। এলাকার সবাই মনে করলো এটা কোনো মানুষের কাজ। হয়তো শফিকের পরিবারের সাথে কারো শত্রুতা ছিল, সেই জন্যই শফিককে একা পেয়ে গলা কেটে দিয়েছে। সবাই এটাই ভাবছে। কিন্তু খায়রুলের মনে হয়ে গেল সেই রাতের কথা, কারণ সেদিন রাতে শফিক যেইভাবে কবরের ওপর শুয়েছিল, আজও ঠিক সেভাবেই তার মরা দেহটা পড়ে আছে। খায়রুল
বেশ কয়েকজনকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করলো, কিন্তু খায়রুলের কথা তখন কেউই শোনেনি। খায়রুল আর কাউকে কিছুই বলে না। বিকেলে শফিকের জানাজা হয়ে গেল, আর মিনার কবরের পাশেই তাকেও কবর দেওয়া হলো। এ বিষয়ে গ্রামের মানুষ বলাবলি করা শুরু করলো, শফিককে কে মারলো। কারো মনে এমন কোনো চিন্তা আসে নাই এটা ভৌতিক কিছু হতে পারে। সবাই এটাই ভাবছে শফিককে কেউ হয়তো খুন করে ফেলেছে। কিন্তু খায়রুল কখনোই মানতে রাজি না। তার বন্ধু শফিককে কেউ খুন করেছে এটা খায়রুল বিশ্বাসই করতে চাইছিল না। খায়রুল মনে মনে ঠিক করলো ওই কবরের পাশে কি হয় সেটা দেখবে। বেশ কিছুদিন চলে গেল। তরিকুল শহরে একটা জব করে। তার বাবা অসুস্থ, এই খবর শুনে সে বাড়িতে আসবে। সে ভাবছিল সকালে আসবে, কিন্তু তার বাবার অবস্থা একটু বেশি খারাপ, যার জন্য তাকে রাতেই আসতে হয়। তরিকুল আর কিছু না ভেবেই রাতেই রওনা করে দিল। বাজারে এসে নামতে নামতে প্রায় রাত 2টা বেজে গেল। তরিকুল যখন বাজারে নামলো তখন 2টা দোকান খোলা ছিল। একটা চায়ের দোকান ছিল, আর সেই দোকানদার তরিকুলকে চিনতো। তরিকুল একটা চা খেলো আর বাড়ির দিকে রওনা হলো। আর সকালে তরিকুলের লাশ পাওয়া গেল শফিক আর মিনার কবরের মাঝখানে। লাশটা এমন ভাবে পড়েছিল দেখে মনে হচ্ছে লাশটা বলতে চাচ্ছে, আমাকে এই 2 কবরের মাঝখানে কবর দাও। তরিকুলের লাশটা অস্বাভাবিক ছিল, যেমন ওর মাথা পেছনের দিকে ঘোরানো ছিল, আর চোখগুলো অনেক বড় বড় হয়েছিল। দেখে বেশ বোঝা যাচ্ছে হয়তো ভয়ঙ্কর কিছু দেখেছিল। তরিকুলের সারা শরীরে নখ দিয়ে আঁচড়ানোর দাগ ভেসে উঠল। অন্যদিকে তরিকুলের বাবাও সেদিন মারা গেল। এক পরিবারের দুজনের মৃত্যু, এটা দেখে গ্রামের মানুষ অনেক শোকাহত হলো। শোকাহত হওয়ারই তো কথা। বাবা ছিল অসুস্থ, আর তাকে দেখতে এসে মারা পড়ল ছেলেটাও। এই দৃশ্য দেখে গ্রামের মানুষ সত্যি অনেক কষ্ট পেল। আর তখন খায়রুলের কথা সবার মনে পড়ল। সবাই তখন বলতে লাগলো, চল খায়রুলের সাথে দেখা করি, আসল ঘটনাটা কি সবাই জেনে নেই। এটা স্বাভাবিক কিছু না। শফিকের মৃত্যুটা হয়তো স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু তরিকুলের মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক না। এইদিকে গ্রামের 20 থেকে 25 বছরের ছেলেরা একটু ভয়ে আছে, কারণ গ্রামের মৃত্যুগুলো এই বয়সের ছেলেদেরই হচ্ছে, আর যাদের মৃত্যু হচ্ছে সবাই অবিবাহিত। আর এইবার তো গ্রামের আরো একটা কথা রটে গেল, মিনার কবরের পাশে নাকি মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। গ্রামের মোড়ল একদিন বাজার থেকে বাড়িতে আসছিল। দরকারি একটা কাজ থাকার কারণে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তবে মোড়ল একা ছিল না, তার সাথে আরো 2জন ছিল। 3জন যখন বাড়িতে আসছিল তখন সবাই খেয়াল করলো কে যেন কান্না করছে। তখন গ্রামের মোড়ল বাকি 2জনকে বলল, কিরে তোরা কি কিছু শুনতে পাচ্ছিস? তখন বাকি 2জন উত্তর দিল, মোড়ল মশাই, কোনো মেয়ে হয়তো কান্না করছে, সেই আওয়াজই পাচ্ছি। তখন গ্রামের মোড়ল বলল, একটু খুঁজে দেখ তো, এত রাতে কোন মেয়ে কান্না করছে। এত রাতে এই নিরিবিলি রাস্তায় কার মেয়েটা কান্না করছে, একটু খোঁজ নিয়ে দেখ মেয়েটার কোনো বিপদ হলো কিনা। মোড়লের কথা মতো সেই 2জন খুঁজতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। অথচ কান্নার আওয়াজ কিন্তু ঠিকই আসছে। মোড়ল তখন বাকি 2জনকে বলল, তোরা এইদিকে আয়, 3জন মিলে একসাথে খুঁজি। ভালো করে খেয়াল কর কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে। তখন সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলো। বোঝার চেষ্টা করলো কান্নার আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে। তখন 3জন বুঝতে পারলো এই কান্নার আওয়াজটা তাদের সামনের দিক থেকে আসছে। তখন 3জন মিলে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ওরা যত এগিয়ে যাচ্ছে কান্নার আওয়াজটাও তত পিছিয়ে যাচ্ছে। এমন করে যেতে যেতে 3জন চলে গেল সেই কবরের পাশে। তখন গ্রামের মোড়ল আর বাকি 2জন দেখলো মিনার কবরের পাশে একটা মেয়ে বসে আছে, আর তার গায়ে একটা সাদা কাপড় জড়ানো ছিল। তখন মোড়ল ভাবলো এটা হয়তো তরিকুলের মা, কারণ ছেলে আর স্বামী 2জন মানুষ একদিনেই মারা গেছে। তাই ছেলে আর স্বামীর শোকে হয়তো এখানে এসে কান্না করছে। দিনের বেলায় অনেক মানুষ থাকে, তাই হয়তো রাতের নিরিবিলিতে আসছে। এটা ভেবে 3জন মিলে এগিয়ে গেল। আর যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে কেমন যেন একটা বটকা বটকা গন্ধ আসছে। আস্তে আস্তে গন্ধটা যেন বাড়তেই থাকলো।
যতই সামনের দিকে যাচ্ছে গন্ধটা ততটাই তীব্র হচ্ছে। মহিলার কাছে গিয়ে মোরল জিজ্ঞেস করলো, কে আপনি? এত রাতে এখানে বসে কান্না করছেন কেন? মেয়ে অভাবটা তখন কোনো উত্তর না দিয়ে কান্না করতে থাকলো। সে তার নিজের মতো করেই কান্না করছে। মোরলের কথার কোনো উত্তরই দিল না। মোরল তখন আবারও জিজ্ঞেস করলো, কি হলো? কথা বলছেন না কেন? এত রাতে এখানে থাকা ঠিক না। বাড়িতে চলে যান, নয়তো কোনো বিপদ হতে পারে। মোরল পেছন থেকে বক বক করেই যাচ্ছে, কিন্তু সামনে থেকে কোনো উত্তর আসলো না। তখন মোরলের একটু রাগ হলো আর ধমক দিয়ে বলতে লাগলো, এই কে আপনি? এখান থেকে আপনাকে জিজ্ঞেস করেই যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছেন না কেন? এইবার সেই মহিলা অভাবটা ধীরে ধীরে তার ঘাড়টা পেছনের দিকে ঘোরালো। আর এই দৃশ্য দেখে মোরল আর বাকি দুইজনের চোখ যেন কপালে উঠে গেল। আর ভাবতে লাগলো, উপকার করতে গিয়ে বিপদে পড়ে গেলাম নাকি? মেয়েটা যখন নিজের ঘাড় পেছনের দিকে ঘোরালো তখন তার শরীরটা 1 ইঞ্চিও জায়গা থেকে নড়েনি। সামনের বডি সামনের দিকেই আছে, শুধু মুখটা পিছনের দিকে চলে আসলো। আর তখন সেই মেয়েটার চেহারা দেখে ভয়ে তিনজন তিন দিকে দৌড় দিল। মোরল দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে আসলো, কিন্তু অদ্ভুত বিষয় হলো মোরল দেখলো সে এখনো সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আর ভয়ঙ্কর চেহারার মেয়েটাও তার সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যেটা দেখে মোরল মশাই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রইল। মোরল মশাইয়ের জ্ঞান ফিরল পরের দিন দুপুরে। তখন গ্রামের সবাই জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে তার সাথে। আর আপনারা তিনজন মিনা তরিকুল আর শফিকের কবরের ওপর অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? তখন মোরল মশাই বলতে লাগলো, আমরা তিনজন যখন বাজার থেকে আসছিলাম তখন একটা মেয়ের কান্নার আওয়াজ পেলাম। আর যখন মেয়েটাকে খুঁজে পেলাম তখন যা দেখলাম সেটা দেখে তিনজন তিন দিকে দৌড় দিয়েছিলাম। তখন গ্রামের সবাই বলতে লাগলো, কি দেখেছিলেন? তখন আবার মোরল মশাই বলতে লাগলো, আমি দেখলাম এটা কোনো মেয়ে না, এটা ছিল একটা পচাগলা কঙ্কাল। আর সাদা কাপড়ের কাপড়টা অর্ধেক তার মুখের ভেতর ঢুকে আছে। চোখের মধ্যে কোনো মনি ছিল না। এই কথা শুনে গ্রামের কিছু লোক বিশ্বাস করলো, আর কিছু লোক যেন হেসেই উড়িয়ে দিল। কিন্তু মোরল মশাই এই ঘটনাটা বলে আবারও অজ্ঞান হয়ে গেল। তখন খায়রুল বলতে লাগলো, আমার কথা কেউ বিশ্বাস করেন নাই। আমার কথা যদি সেদিন বিশ্বাস করতেন তাহলে আজ এই দিন দেখতে হতো না, আর এই মৃত্যুগুলো হতো না। মোরল মশাইয়ের যেই অবস্থায় এক আল্লাহ পাকই জানে ওনার সাথে না জানে কি হয়। বাকি দুইজন তো কথাই বলতে পারছে না। এই গ্রামের উপর না জানি কিসের নজর পড়ল। এবার গ্রামের মানুষ ভয় পেতে লাগলো, কারণ মোরল মশাই তো আর মিথ্যা বলবে না। সেদিনের পর থেকে ঘর থেকে বের হয় না রাতে কেউ, বিশেষ করে অবিবাহিত ছেলেরা, কারণ যা বোঝা গেল বিবাহিত কাউকে মারে না। যদি মরতো তাহলে মোরল আর বাকি দুইজন বেঁচে থাকতো না। কিন্তু বাকি দুইজন কোনো কথাও বলতে পারছে না, এক কথায় প্যারালাইসিসের মতো হয়ে গিয়েছে। এরপর 1-2 দিন পর পর কেউ না কেউ কান্নার আওয়াজ পায় সেই কবর থেকে। যেই রাতে এই কবরের পাশ দিয়ে যায় সেই কান্নার আওয়াজটা শুনতে পায়। আর অবিবাহিত কেউ হলে তাকে সেখানে মেরে ফেলা হয়। গ্রামের সবাই অনেক বড় একটা আতঙ্ক নিয়ে থাকছে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারপর গ্রামের সবাই মিলে তাদের মসজিদের ইমামকে বলল বিষয়টি দেখার জন্য। তখন ইমাম সাহেব রাজি হলো না। ইমাম সাহেব এমন একটা ভাব নিল মনে হচ্ছে উনি এই বিষয়ে সবকিছুই জানেন, কিন্তু সে কিছুই করতে পারবে না। ইমাম সাহেব তখন গ্রামের সবাইকে বলল, আপনারা ভালো একটা তান্ত্রিক অথবা ভালো একটা হুজুরের কাছে যান, দেখেন ওনারা কিছু করতে পারে কিনা। এটা বলে মনে হলো হাত ছেড়ে বাঁচলো ইমাম সাহেব। গ্রামের মানুষ তখন আতঙ্কে ছিল, তাই আর ইমাম সাহেবকে চাপ দিল না। সবাই চলে গেল তান্ত্রিকের সন্ধানে। এদিকে খায়রুল মনে মনে ঠিক করলো, আমার জানতেই হবে গ্রামে কেন এমনটা হচ্ছে। পরের দিন একজন তান্ত্রিক আসলো আর বলল আজ রাতে সে কবরের কাছে থাকবে। যেমন কথা তেমন কাজ। সন্ধ্যা হতেই তান্ত্রিক চলে গেল মিনার কবরে। পরের দিন সকালে গিয়ে সবাই দেখলো সেখানে কেউ নেই।
সবাই তান্ত্রিককে খুঁজতে লাগলো, কিন্তু তান্ত্রিককে কোথাও খুঁজে পাওয়া গেল না। তারপর যিনি তান্ত্রিক নিয়ে এসেছিলেন উনি বললেন, আমার সাথে সবাই চলেন, আমরা তান্ত্রিকের বাড়ি গিয়ে দেখে আসি। তখন গ্রামের দুইজনকে নিয়ে চলে গেল তান্ত্রিকের বাড়িতে। আর সেখানে গিয়ে তারা তো সবাই অবাক হয়ে গেল, কারণ সেখানে গিয়ে দেখে তান্ত্রিক মাটিতে শুয়ে আছে আর তার মুখ দিয়ে লালা ঝরছে। তান্ত্রিকের দুইটা হাত ভাঙা, হাতগুলো এমন করে ভাঙা হয়েছে যেমন করে মানুষ হাতুড়ি দিয়ে ইট ভাঙে, আর সারা গায়ে নখের আঁচড়ের দাগ। তখন সবাই তান্ত্রিককে জিজ্ঞেস করলো তার সাথে কি হয়েছে আর কে তার এই অবস্থা করলো। তখন তান্ত্রিক কান্না করে দিল আর বলতে লাগলো, আহ, আহ, একটা মেয়ের আত্মা একটা মেয়ের আত্মা আমার এই অবস্থা করছে। মেয়েটাকে আমি জানি না, কারণ মেয়েটার চেহারা চেনা যায়নি, কারণ তার গায়ের সব মাংস খসে পড়ছিল। অল্প অল্প তার গায়ের হাড়গুলো দেখা যাচ্ছিল। মনে হলো যেন অর্ধেক মানুষ আর অর্ধেক কঙ্কাল। তার মুখের ভেতর ঢুকেছিল কাফনের কাপড়। মনে হচ্ছিল মেয়েটা কাফনের কাপড় খাচ্ছে আর অনেক কষ্ট পাচ্ছে। আমার অনেক লোভ হলো, কারণ আমি চেয়েছিলাম এই আত্মাটা আমার বশে নিয়ে আসতে আর ওরে দিয়ে কালো জাদুর কাজ করাবো। এত শক্তিশালী আত্মা আমি হাতছাড়া করতে চাচ্ছিলাম না। আর আমার এই লোভের জন্য আমার এই পরিণতি হলো। আমাকে সেখান থেকে চলে আসার সুযোগ দিছিল, কিন্তু আমি আসিনি। আমার চিন্তা ছিল আমি ওর আত্মা বন্দি করে খারাপ কাজে ব্যবহার করব। কিন্তু কিন্তু এই লোভের কারণে আজ আমার এই অবস্থা হলো। আমার দুইটা শক্তিশালী জিনকে মেরে ফেলেছে সেই আত্মা। আমি ভেবেছিলাম আমার জিনদের সাথে কখনোই পেরে উঠবে না এই মেয়ের আত্মা। মেয়েটা আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি সেটা না শুনেই আমার জিনদের হুকুম দিয়েছিলাম ওই আত্মাকে বন্দি করতে। তারপর আমার এই অবস্থা হলো। কোনো রকম জীবন নিয়ে পালিয়ে আসলাম। সব কথা শোনার পর তান্ত্রিকের এই অবস্থা দেখার পর গ্রামের মানুষ তো আরো আতঙ্কে পড়ে গেল। সেদিনের মতো সবাই চলে আসলো, আর এইদিকে খায়রুল ঠিক করলো, যাই হয়ে যাক আজ রাতে আমি মিনার কবরের কাছে যাব। এটা যদি মিনা হয়ে থাকে তাহলে সে আমার কোনো ক্ষতি করবে না, কারণ আমি মিনাকে নিজের বোনের মতো করে আদর করতাম, আর মিনা তার ভাইকে কখনোই মারবে না। আমাকে যদি মারার হতো তাহলে সেদিন রাতেই মেরে ফেলতো। মিনার কোনো ভাই নেই, সে আমাকেই তার নিজের ভাই বলে জানতো। আজ রাত আমাকে জানতেই হবে কি হচ্ছে মিনার কবরে। খায়রুল রাত হবার অপেক্ষায় রইল, কখন রাত হবে আর কখন মিনার কবরের কাছে যাবে। দেখতে দেখতে সময় চলে আসলো, দিন শেষে নেমে আসলো অন্ধকার। রাত 12টা। খায়রুল চুপ করে ঘর থেকে বের হয়ে গেল, কারণ তার বাবা মা খায়রুলকে রাতে ঘর থেকে বের হতে দেয় না। খায়রুল চলে গেল মিনার কবরের কাছে, আর সেখানে গিয়ে সেদিনের সেই দৃশ্যটা আবারও দেখতে পেল। তখন খায়রুল আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে মেয়েটার কাছে গেল, আর পেছন থেকে বলতে লাগলো, কে আপনি? আর গ্রামের মানুষদের এমন করে হত্যা করছেন কেন? গ্রামের এই নিরীহ মানুষগুলো আপনার কি ক্ষতি করেছে? ঠিক তখন মেয়েটা পিছন ফিরে তাকালো, আর মেয়েটাকে দেখে খায়রুল ভয়ে কাঁপতে শুরু করলো। ঠিক তখন মেয়েটা ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, খায়রুল ভাই, আমাকে দেখে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তোর বোন আমি মিনা। বোন কি করে ভাইয়ের ক্ষতি করবে? তোর কোনো বোন ছিল না, আর আমার কোনো ভাই ছিল না। তুই কখনো আমাকে ভাইয়ের অভাব বুঝতে দিসনি, আর তোর এই বোন কি করে তোর ক্ষতি করবে? তখন খায়রুলের ভয়টা নিমিষেই যেন চলে গেল, আর কান্না করতে লাগলো খায়রুল। খায়রুল তখন বলতে লাগলো, মিনা, কি হয়েছিল তোর? তুই কেন এমন ফাঁসি দিলি? আমি তো আজও বিশ্বাস করতে পারি না তুই এই কাজ করবি।
তোর কিসের অভাব ছিল? তুই কেন এই কাজ করলি? আর মরার পরও মানুষের ক্ষতি করে যাচ্ছিস। তুই তো অনেক ভালো একটা মেয়ে ছিলি, তাহলে আজ তোর এই পরিণতি হলো কেন? মিনা তখন বলতে লাগলো তার সাথে কি হয়েছিল। ভাই, তুই তো জানিস আমার বাবার অবস্থা তেমন ভালো না, আর আমার পড়াশোনার খরচ দিতে হিমশিম খেয়ে যেত। মাঝে মধ্যে তুই নিজেই তো আমাকে খরচের জন্য টাকা দিতি, যেটা নিজের আপন ভাই করতো সেটা তুই করেছিস আমার জন্য। আমি যখন শহরের কলেজে ভর্তি হলাম, তখন বাবার হাতে কোনো টাকা ছিল না, আর আমার পরীক্ষাও চলে আসছিল, যার জন্য আমি একটা ঘর ভাড়া নিলাম। বাসা ভাড়া আর কোচিং খরচ চালানোর জন্য আমি একটা টিউশনের ব্যবস্থা করেছিলাম। আমি যে বাসায় ভাড়া থাকি, তার পাশের বাসার একটা মেয়ে ক্লাস 7-এ পড়তো। মাস শেষে 5,000 টাকা দিত, আর সেটা দিয়ে আমার খরচ কোনো রকমে চলে যেত। সেই বাসায় একটা ছেলে ছিল, তার সাথে আমার প্রেমের সম্পর্ক হয়ে যায়, আর সেই ছেলেটা আমাকে অনেকবার ব্যবহার করছে। আমি যখন সন্তানের মা হতে যাচ্ছিলাম, আর এই কথাটা ছেলেটাকে বললাম, সে শুনে অনেক খুশি হলো আর বলল, আজ রাতে আমি বাসায় বলবো তোমার কথা, তারপর তোমার সাথে দেখা করব। তারপর সে আর তার 3জন বন্ধু আসলো আমার রুমে, আর ওরা 3জন মিলে আমাকে একের পর এক পাশবিক নির্যাতন চালালো। আর তারপর পেনের মাঝে আমাকে ঝুলিয়ে দিল। আমার সাথে আমার অনাগত সন্তানেরও মৃত্যু হয়ে গেল। ভাই, আমিও তাদের বাঁচতে দেইনি। এক এক করে ওই 3টে জানোয়ারকেও মেরে ফেলেছি। ভাই, মানুষ এত নিকৃষ্ট কি করে হয়? একটা গর্ভবতী মেয়েকে এমন নিষ্ঠুর ভাবে কি করে খুন করতে পারে? আমি অনেক কান্না করেছিলাম, ওদের হাতে পায়ে ধরেছিলাম আমাকে না মারার জন্য। আমি আমার বাচ্চার দোহাই দিয়েছিলাম, এটাও বলেছিলাম আমার সাথে যা যা করছে আমি সেটা কাউকে বলবো না। তারপরেও আমাকে ছেড়ে দেয়নি, কিন্তু আমারে ওরা ছাড়লো তো নাই, ফাঁসিতে ঝুলিয়ে দিল। ভাই, আমি সেদিন তোরে এখানে এনেছিলাম এই কথাগুলোই বলার জন্য, কিন্তু সেদিন বলতে পারি নাই, কারণ যখন তোর সাথে কথা বলতে চাইলাম, ঠিক তখন অন্য বিশ্বাসগুলো চলে আসলো। ওরা তোরে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমার জন্য পারে নাই ভাই। আমি জানি শফিক তোর ভালো বন্ধু ছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম শফিক ভাইকে বাঁচাতে, কিন্তু সেই পিশাচদের থেকে রক্ষা করতে পারি নাই তার বন্ধুকে। আমি অপেক্ষায় ছিলাম, আমি জানতাম তুই আসবি। ভাই, বেঁচে থাকতে এই বোনের অনেক উপকার করেছিস, এবার শেষবার একটা কাজ করে দে ভাই। এইভাবে আমি আর থাকতে পারছি না, আমার অনেক কষ্ট হয় রে ভাই, আমার একটা শেষ উপকার করে দে। তখন খায়রুল কান্না করতে করতে বলতে লাগলো, বল, কি করতে হবে? তোর শান্তির জন্য আমি সব করব। বেঁচে থাকতে তো কোনো উপকারে আসি নাই, এবার তোর মরার পরে হলেও তোর একটু উপকার করি আমি। এটা বলে খায়রুল আর মিনার অর্ধগলিত কঙ্কাল দুজনেই কান্না করতে লাগলো। খায়রুল বলল, মিনা, বল কি করতে হবে? তখন মিনা বলতে লাগলো, ভাই, আমার জানাজা হয়নি। আমাদের মসজিদের ইমাম আমার জানাজার নামাজ সঠিকভাবে পড়ে নাই,
সে ইচ্ছে করেই এমন করেছে, কারণ সে বলেছিল আত্মহত্যা করা কোনো লাশের জানাজা পড়াবে না। কিন্তু গ্রামের মানুষের চাপে সে রাজি হয়েছে, আর যার জন্য সে সঠিকভাবে জানাজা পড়ায় নাই। আমি ওনারেও মেরে ফেলতাম, কিন্তু ইমাম সাহেব সব সময় শরীর বন্ধ করে রাখে, তাই ওর কিছু করতে পারছি না। আর এই সুযোগে পিশাচগুলো আমার শরীর তাদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। আমি এখন যা করি সব ওদের হুকুমে করতে হয়। ভাই, তুই ভালো একটা হুজুরের কাছে যাবি, আর ওনাকে গিয়ে বলবি এই পিশাচগুলোকে শেষ করে দিতে, আর আমার জানাজাটা যেন উনি পড়িয়ে দেয়। খায়রুল তখন কান্না করতে করতে বলতে লাগলো, বোন, ইমামের বিচার আমি করব, তুই কোনো চিন্তা করিস না। মিনা তখন বলে, ভাই তুই চলে যা, পিশাচগুলো চলে আসছে, আর ওরা তোরে দেখতে পেলেই মেরে ফেলবে। আর দেরি করিস না, চলে যা। খায়রুল তখন কান্না করতে করতে বলল, তুই ভালো থাকিস বোন। মিনা তখন বলল, ভাই, গ্রামের সবাইকে বলে দিস যতদিন তুই সেই সমস্যার সমাধান করতে না পারবি ততদিন যেন এই কবরের পাশ দিয়ে কেউ না যাওয়া আসা করে। খায়রুল বলল, ঠিক আছে, আমি গ্রামে বলে দেব, আর কাল সকালে বেরিয়ে যাব হুজুরের সন্ধানে। এটা বলে খায়রুল চলে গেল। সকাল হতেই খায়রুল গ্রামের সবাইকে একসাথে জমায়েত করলো, আর সবার উদ্দেশ্যে বলল, আমি একজন ভালো হুজুরের সন্ধানে যাচ্ছি, আর আমি ফিরে না আসা পর্যন্ত কেউ ওই কবরের আশেপাশে যাবেন না। খায়রুল তখন গ্রামবাসীদের উদ্দেশ্যে এটাও বলল, আমি ফিরে আসার পর গ্রামে আরেকটা সালিশ হবে, আশা করি আপনারা সেই সালিশের সুবিচার করবেন। তখন গ্রামবাসী জানতে চাইলো কিসের বিচার। খায়রুল তখন বলল, না, এখন না, আগে গ্রামের বিপদ শেষ হোক, তারপর বিচার করবেন আপনারা। এটা বলে খায়রুল চলে গেল হুজুরের খোঁজে। এরপর খায়রুল আলী হুজুরের সামনে কথা বলা বন্ধ করলো। তখন আলী হুজুর সবকিছু শুনে চোখের পানি মুছতে লাগলো আর বলতে লাগলো, খায়রুল, চিন্তা করো না, আমি তোমার বোনকে এই বিপদ থেকে মুক্তি দেব ইনশাল্লাহ। এটা বলে আলী হুজুর খায়রুল আর তার মামাকে বসতে বলল। আলী হুজুর চলে গেল তার রুমে। 2 মিনিট পর আলী হুজুর একটা ব্যাগ হাতে করে নিয়ে এসে বলল, চলো এবার তোমাদের গ্রামে যাব। এটা বলে আলী হুজুর আর খায়রুল তার মামা 3 জন চলে গেল খায়রুলদের গ্রামে। খায়রুলকে দেখে গ্রামের সবাই অনেক খুশি হলো। আলী হুজুর বলল, খায়রুল, সন্ধ্যার পর আমি চলে যাব সেই কবরের কাছে। তুমি গ্রামবাসীদের বলে দিও আজ রাতে যেন কেউ ঘর থেকে বের না হয়। খায়রুল তখন বলল, হুজুর, আমিও আপনার সাথে যাব। আলী হুজুর তখন প্রথমে রাজি হননি, কিন্তু একটা ভাইয়ের ভালোবাসা বোনের কাছে যেতে চাইছে, তাই আর আলী হুজুর না করলেন না। খায়রুল হয়তো মিনার আপন ভাই না, কিন্তু মিনার জন্য যা করছে হয়তো আপন ভাইও এমনটা করতো না। আলী হুজুর তখন বলল, খায়রুল, তুমি গ্রামের সবাইকে কথাটা বলে আসো, তারপর দুজন একসাথে যাব। খায়রুল অনেক খুশি হলো আলী হুজুরের মুখে এই কথা শুনে। খায়রুল গ্রামের সবাইকে বলে আসলো, আর সন্ধ্যা হতেই চলে গেল মিনার কবরের পাশে। সেখানে গিয়ে 2টা বৃত্ত আঁকলো আলী হুজুর, আর খায়রুলকে একটা বৃত্তে বসতে বলল, আর খায়রুলকে বলল, এখানে যা কিছুই হয়ে যাক, তুমি কিন্তু এই গোলবৃত্ত থেকে বের হবে না। তখন খায়রুল বলল, ঠিক আছে। আলী হুজুর তখন নিজের বৃত্তে বসে গেল, আর মিনার কবরে পবিত্র পানি ছিটিয়ে দিল। সূরা পড়তে লাগলো। আস্তে আস্তে মিনার কবর থেকে সাদা ধোঁয়া বের হতে লাগলো, আর চাঁদের আলোয় কোথায় যেন হারিয়ে গেল। নেমে আসলো এক ভয়ঙ্কর অন্ধকার। আর ঠিক তখন মিনার কবরের ওপর ভেসে উঠল সেই ভয়ঙ্কর কঙ্কাল। আলী হুজুর তখন বলতে লাগলো, দেখ, এখানে আমি বেশি সময় নিয়ে আসি নাই, তাই ভালোভাবে বলছি, তোরা এখানে কয়জন আছিস আমি জানি না,
তবে আমি এটা বলতে পারি, তোরা যদি 50 জনও থাকিস আর আমার একজন তার সমান, তাই বলছি এই মেয়ের দেহটা ত্যাগ করে এখান থেকে চলে যা। তখন মিনা এক ভয়ঙ্কর হাসি দিল। হাসিটা মেয়ের না ছেলের কিছুই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ছেলে মেয়ের কণ্ঠ একসাথে মিশে আছে। মিনা তখন বলতে লাগলো, তার বাচ্চা, কে তুই? তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। তুই আমারে হুমকি দিচ্ছিস? তোর মতো হুজুর আমাদের দেখলে ভয় পালিয়ে যায়, আর তুই কিনা আমাদের ভয় দেখাতে চাস? তখন আলী হুজুর বলল, বুঝছি, ভালো কথায় যাবি না তাহলে। এটা বলে আলী হুজুর পবিত্র পানি ছিটিয়ে দিল মিনার ওপর। পানি ছিটিয়ে দিতেই মিনা চিৎকার করে উঠল, আবার সাথে সাথেই হাসতে লাগলো। আলী হুজুর তখন বুঝতে পারলো এই পানি দিয়ে কিছুই হবে না। পানি গায়ে পড়তেই ব্যথা পায় আর একটু পরেই ঠিক হয়ে যায়। তখন মিনা বলতে লাগলো, তার বাচ্চা, তুই পানি ছিটিয়ে আমার কিছুই করতে পারবি না। এইদিকে আলী হুজুর এই পিশাচের সাথে কথা বলছে, আর অন্যদিকে খায়রুল সেই বৃত্ত থেকে বের হয়ে চলে যাচ্ছে। ঠিক তখন আলী হুজুর দৌড়ে গিয়ে খায়রুলের হাত ধরল আর এক টান দিয়ে বৃত্তর ভেতরে নিয়ে আসলো। তারপর আলী হুজুর যখন তার নিজের বৃত্তর ভেতর যেতে চাইল, ঠিক তখন কালো একটা অভাব এসে আলী হুজুরকে অনেক দূরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। আলী হুজুর মাটিতে যখন পড়েছিল ধারালো কিছুর উপর পড়েছিল, যার কারণে আলী হুজুরের কপাল কেটে গেল। আলী হুজুর তখন দেখলো খায়রুল আবারও বৃত্ত থেকে বের হতে যাচ্ছে। তখন আলী হুজুর চিৎকার দিয়ে বলল, খায়রুল, কোথাও যাস না, এটা তোর পরিচিত কেউ না রে, এটা একটা মায়া। তখন আলী হুজুরের চিৎকার শুনে খায়রুল আবার নিজের হুঁশে চলে আসলো আর বৃত্ত থেকে বের হলো না। এদিকে আলী হুজুরকে দেখে পিশাচগুলো হাসতে লাগলো আর বলতে লাগলো, আরে কুত্তার বাচ্চা, এবার তোরে কে বাঁচাবে? তোর মৃত্যু আজ আর কেউ আটকাতে পারবে না। তখন আলী হুজুর একটা হাসি দিল আর বলল, অনেক হয়েছে, তোদের অনেক সুযোগ দিয়েছি, এবার দেখ আমি কি করি। এটা বলে আলী হুজুর চিৎকার করে বলতে লাগলো, হামিদ, লালু, কই তোমরা? দেখা দাও। আলী হুজুরের চিৎকার শেষ হতে না হতেই চারদিকে তুফান বইতে শুরু করলো। দুই দিক থেকে দুইটা আগুনের ফুলকি এসে মাটিতে আছড়ে পড়লো আর শুরু হয়ে গেল আর্তনাদ। পিশাচগুলো চিৎকার করে বলতে লাগলো, আলী, আমাদের আমাদের ক্ষমা করে দে, এদেরকে থামতে বল। আলী হুজুর তখন হাসতে হাসতে বলল, তোদের আমি আগেই বলেছিলাম ভালোই ভালোই চলে যেতে, কিন্তু আমার কথা তোরা শুনিস নাই, উল্টো আমার উপর আঘাত করলি। আমার বন্ধুরা তো এটা মেনে নেবে না। ঠিক তখন লালুজিন এসে আলী হুজুরের পাশে দাঁড়িয়ে গেল আর রাগে ফসফস করতে লাগলো। তখন আলী হুজুর বলল, লালু, হামিদকে একা রেখে তুমি এখানে কি করছো? তখন লালু রাগে ফিসফিস করতে করতে হাতের ইশারা দিয়ে দেখাচ্ছে, দেখো, আমি দেখা এদের কি করছে, আমাকে তোমার কাছে এসে দাঁড়াতে বললো। আলী হুজুর তখন সেই দিকে তাকিয়ে দেখে হামিদ পিশাচগুলোকে ধরছে আর বুকের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে কলিজার টান দিয়ে ছিঁড়ে ফেলছে। 2 মিনিট পর সব যেন শান্ত হয়ে গেল আর হামিদ জিন আলী হুজুরের কাছে আসলো। হামিদ জিনের গায়ে এত রক্ত দেখে আলী হুজুর ভয় পেতে লাগলো। আলী হুজুর বুঝতে পারলো আজ হামিদের অনেক রাগ উঠেছে। হামিদ জিন তখন বলতে লাগলো, আলী, তোমার বারবার বলার পরেও তুমি আমাদের না জানিয়ে আসলা কেন? হামিদ রাগে গড়গড় করতে লাগলো। আলী হুজুর তখন বলল, হামিদ, আমি তোমাদের ডাকার সময় পাইনি। এই ছেলেটার কাছে এই মেয়ের কাহিনী শুনে আমি আর থাকতে পারিনি, আর তাই কোনো কিছু চিন্তা না করে চলে আসলাম। হামিদ তখন রাগে বলতে লাগলো, আলী,
এই শেষবারের মতো বললাম, আর কখনো এমন কাজ করবে না। আজ যদি সময় মতো না আসতাম, তাহলে কি হতো একবারও ভেবে দেখেছ? আলী হুজুর তখন একটা হাসি দিল আর বলল, আরে কিছু হবে না। হামিদ তখন আর কিছু না বলে রাগে সেখান থেকে চলে গেল। আলী হুজুর তখন লালুকে বলল, লালু, যাও হামিদের মাথাটা একটু ঠান্ডা করে দাও। লালু তখন চলে গেল হামিদের পিছনে পিছনে। আর আলী হুজুর খায়রুলকে বলল, আমি তোমাকে বারবার বলেছিলাম যাই কিছু হয়ে যাক বৃত্ত থেকে বের হবে না, তারপরেও কেন বের হতে গেলে? খায়রুল মাথা নিচু করে বলল, হুজুর, আমার মনে হলো আমার মাকে কেউ মারছে, আর আমার মা আমাকে চিৎকার দিয়ে ডাকছে আর বলছে, খায়রুল এইদিকে আয় বাবা, আমারে বাঁচা। আলী হুজুর বলল, এইগুলো হচ্ছে মায়া, যাই হোক এবার গ্রামে চলো। খায়রুল তখন বলল, হুজুর, আমার জন্য আপনার কপাল থেকে রক্ত বের হলো। আলী হুজুর তখন বলল, এটা কিছুই না, এই কাজ করতে গেলে মৃত্যু হতে পারে যে কোনো সময়। খায়রুল আর আলী হুজুর গ্রামে ফিরে গেল। সকাল হতেই গ্রামের সবাই মিনার কবরে আসলো আর কবর খুঁড়ে মিনার মরা দেহটা বের করলো। সবাই একটা অর্ধপচা কঙ্কাল দেখতে পেল, আর সেই কঙ্কালের মুখের ভেতর কাফনের কাপড় প্রায় অর্ধেক পরিমাণ ঢোকানো ছিল। আলী হুজুর তখন নিজে মিনার জানাজা পড়ালো আর সেখান থেকে চলে আসলো। মিনার জানাজা পড়ে সবাই গ্রামে গেল, আর সকলের সামনে খায়রুল সেই বিচারের কথা বলল। গ্রামের সবাই বলতে লাগলো, খায়রুল, কিসের বিচার আর কার বিচার খুলে বলো। তখন খায়রুল বলল, আপনারা কি জানতে চান এগুলো কার জন্য হয়েছে? তখন গ্রামের সবাই বলতে লাগলো, কার জন্য? তখন খায়রুল গ্রামের ইমাম সাহেবকে বলতে লাগলো, হুজুর, আপনি বলবেন নাকি আমি বলবো? ইমাম সাহেব মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। খায়রুল তখন সবাইকে বলল, গ্রামে যা হয়েছে সব এই ইমামের জন্য হয়েছে। সে মিনার জানাজা ইচ্ছে করে সঠিকভাবে পড়ে নাই, আপনাদের চাপে পড়ে সে জানাজা পড়েছিল। খায়রুলের মুখে এই কথাগুলো শুনে গ্রামের সবাই ইমামকে পুলিশের হাতে তুলে দিল। তো প্রিয় ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা, সাতপাই রেল ক্রসিং। আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোকসেদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি ভাই, অনেকদিন পর কিন্তু আলী হুজুরের সেই ফিলিংসটা পেলাম। মানে আলী হুজুরের ঘটনা মানেই যে স্পেশাল কিছু, আলী হুজুরের ঘটনা মানেই যে অন্যরকম নতুনত্ব কিছু থাকবে, ডার্কনেস থাকবে, মানে টুইস্ট থাকবে, সব মিলে যে একটা প্যাকেজ হয়। আজকের ঘটনাটি ঠিক তেমন ছিল ভাই। একটা ঘটনার মধ্যে ভয়াবহতা আছে, তারপর ভাই বোনের ভালোবাসা আছে, ইমোশন আছে, তারপর একটা রিভেঞ্জ স্টোরি আছে। সত্যি ভাই, সব মিলে অসাধারণ ছিল। ধন্যবাদ মোকসেদ ভাই এত সুন্দর করে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন মোকসেদ ভাইয়ের আজকের আলী হুজুরের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের ঘটনাগুলো শোনেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনার সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এস খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।